নির্বাচন করবে সেটিকেই বোঝে। গণপরিষদ আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না। আমার মনে হয় যারা বলছে তারাও সঠিকভাবে যদি আপনি, আমরা দেখেছি ১/১১ সরকার, ১/১১ সরকার কিন্তু শুরুতে এমন মিষ্টি মিষ্টি কথা তারা বলল যে মনে হচ্ছে তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে তারা ষড়যন্ত্রকারী। এখন এই যে একটা এনজিও গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, আজকেও দেখেন একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এখন তারা এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মী কর্মকর্তা ছাড়া কাউকে কিন্তু আপন মনে করছে না। আমার তো এখন সন্দেহ লাগছে যে তারা আসলে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে যাচ্ছে। সবাই না, তাদের মধ্যে কেউ কেউ এই কাজে আসলে আমার কাছে মনে হয় যে তারা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। প্রধান উপদেষ্টাকে নানানভাবে তারা বিভ্রান্ত করছে। দেখেন এইখানে বলা হচ্ছে যে সংস্কার ও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি। তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্যই সরকারে গিয়েছিলেন, পদত্যাগ কেন করলেন? আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন? এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? রাজনৈতিক দল গঠন করার জন্য সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, সেটাকে আপনি মানবেন? আমি মানব? কোনোভাবেই এটি আসলে গ্রহণযোগ্য না। কথা হলো যে বাংলাদেশের জনগণ চেয়েছে যে এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা রাষ্ট্র সংস্কার করবে, গণহত্যার বিচার করবে। কিন্তু গণহত্যার বিচার মানে ওবায়দুল কাদের বাংলাদেশে ৩.৫ মাস নিরাপদে থেকে পালিয়ে যাবে, সেটা কি গণহত্যার বিচার? আপনি তো ভারত থেকে হাসিনাকে কোনোভাবে ফেরত আনতে পারবেন না, ভারত দিবে না। তার মানে হাসিনার বিচার হবে না। এই সরকার হাসিনার বিচার করতে সক্ষম না। মানে রায় কার্যকর বিচার তো করতে পারবে, হয়তো রায় কার্যকর করতে এটা কোনো বিচার হইল নাকি? আপনার চোর পালিয়ে গেছে, আপনি রায় দিয়ে দিলেন, এটা কোনো বিচার? আপনি তো জনগণের সাথে ভাওতাবাজি করছেন। এখন আমরা যারা পলিটিক্স করি, যারা বাংলাদেশের সচেতন মানুষ, তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত। এখন সাধারণ মানুষ, আবেগী মানুষ, তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না। গলতটা কোথায়? গলত তো এখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন, এইখানেই তো গলত। আপনার ভিতরে যদি আসলেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থাকতো তাহলে আপনি সরকারে থাকাকেই প্রাধান্য দিতেন এবং আপনার যে কাজ, আপনি অর্ধেক সংস্কার করলেন, বাকিটা করলেন না, এই কাজটা আপনি কিন্তু শেষ করে তারপরে নামতেন, তারপরে দল গঠন করতেন, কোনো আপত্তি ছিল না। এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি? আমার কাছে এখন সন্দেহ লাগছে এই যে ছাত্ররা, তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না। তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম, সরকারের কাছে আমাদের এই চাওয়া পাওয়া ছিল, আমরা দেখছি যে সরকার সেটির প্রতিফলন ঘটাতে পারছে না, দেখে নির্বাচনের ব্যবস্থা করে দেব। হু আর ইউ? সে কি কোনো উপদেষ্টা পদে আছে? আপা যদি বললেন যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব, তিনি কি তাকে নিয়ে প্রেস ব্রিফিং করতে পারেন? যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক, বিএনপির মহাসচিবকে নিয়ে করুক। তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তারা একদিকে বলছেন যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন? এই কথা বলতেছেন। এই সরকার মোটেও নিরপেক্ষ সরকার না। এই সরকারের পৃষ্ঠপোষকতায়, আশীর্বাদে ওই হেয়ার রোডে মন্ত্রীপাড়ায় বসে রাজনৈতিক দলের ছক তৈরি করা হয়েছে। এই সরকার এই যে দল, এই দল ডক্টর ইউনূসের দল, স্পষ্টভাবে বলতে হবে। ডক্টর ইউনূস নিজেই তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল ডক্টর ইউনূসের নির্দেশনায়, ডক্টর ইউনূসের পরামর্শে গঠিত হয়েছে। মানে আপনি কিংস পার্টি গঠন করেছেন, আপনি স্বীকার করতে সমস্যা কি? স্বীকার কিন্তু তারা করছে, কিভাবে জানেন? তারা বলতেছে যে বিএনপি তো কিংস পার্টি, জাতীয় পার্টি তো কিংস পার্টি। তার মানে যখন প্রশ্নটা তাদের দিকে যাচ্ছে তারা কিন্তু এইভাবে কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে। কর্মীরা জেল খেটেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছে, রাজনৈতিক দলের কোনো অবদান নাই। আপনি এমন ভাব ধরতেছেন যে আপনি সব করিয়েছেন। দেখেন অনেক সুবিধাভোগী আজকে বিপ্লবী হয়েছে, যাদেরকে আমরা গত 14-15 বছর লড়াইয়ে কোথাও দেখি নাই, উপদেষ্টা পরিষদে যেমন দেখি নাই। পোষকতাও তৈরি হয়, তাহলেই বা তাদেরকে নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা যেহেতু নির্বাচনে চাচ্ছেন, নির্বাচনে গেলে জনগণের উপরে ছেড়ে দেন। জনগণ কি এখন পর্যন্ত কোনো কিংস পার্টিকে ভোট দিয়েছে? সেই সিদ্ধান্ত তো জনগণ নিবে। সেই প্রসঙ্গে কথা বলবো। রুমিন আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি কি সত্যি সত্যি একটি নির্বাচন হচ্ছে সেরকম কোনো ইঙ্গিত দেয়, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি আমরা দেখলাম অনেক আগে নিষিদ্ধ সংগঠন, এবং সেটা নিয়ে এই সরকারেরও কোনো দ্বিমত নাই, নতুন দলের কোনো দ্বিমত নাই, নাকি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? এরকম নানান কনস্পিরেসি থিওরি বাজারে ঘুরছে। সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। দর্শক, তার আগে আবারও বিরতি নিই। দর্শক, স্বাগত আরেকবার। ব্যারিস্টার রুমিন ফারহান আছেন আমাদের সঙ্গে। রুমিন আপা, সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা তো হচ্ছে সাম্প্রতিক সময়ে ধর্ষণের সংখ্যা দৃশ্যমানভাবে বেড়ে যাওয়া,
নারীর নিরাপত্তা, হিজবুত তাহরিরের মিছিল এবং আপনার দলেরও বিভিন্ন দল উপদলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘর্ষ, আজকেও বেশ কিছু ঘটনা ঘটেছে। ফলে এইসব পরিস্থিতিকে আসলে নির্বাচনের দিকে ইঙ্গিত দেয়, নাকি একটা এই অস্থিতিশীলতা থাকলে কি একটা নির্বাচন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না? এখনো কেন ছিনতাই, রাহাজানি, লুটপাট, বাড়িতে ঢুকে দখলবাজি এগুলো বন্ধ হলো না? আমি যদি প্রশ্ন করি, এই রাষ্ট্রে 8 বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, তার একদিন পার না হতে দেখলাম 7 বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন বৃদ্ধ মানুষ 3বার ধর্ষণ করেছে। মানে এই নিউজগুলো না আমাদেরকে ভাবতে বাধ্য করে, হচ্ছেটা কি এই দেশে। কিন্তু রাষ্ট্র কি এইসব ক্ষেত্রে আসলেই কিছু খুব বেশি কিছু করতে পারে? মানে ব্যক্তি যদি ধর্ষণ করে সেক্ষেত্রে রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে, সেই অ্যাবসলিউটলি, এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয়, সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে। কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছি। এবং ফর এক্সাম্পল দেখেন, এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এই জোনগুলা মানুষ আগারগা, একটু নির্জন থাকে, অপরাধ প্রবণ, এবং মানুষ সেই ভদ্র মহিলার বাসা এভাবে ভ্যান্ডালাইজ করে কি করে? একগুচ্ছ লোক গিয়ে, কিংবা ধরুন তার কয়েকদিন যেতে না যেতেই টাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী। মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না, আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদদ, প্রত্যক্ষ মদদ না, ডিরেক্ট মদদ না, ট্যাসিট মদদ না থাকতো, এগুলো হতে পারতো না। আর একটা কথা মাথায় রাখতে হবে, পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি, ধীরে 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 ধীরে। যে আপনি বলেন হিজবুত তাহরির ঘোষণা দিয়ে মিছিল করছে, এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট, এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নারীরাই অপরাধের শিকার হন, ভুক্তভোগী হন। আমরা দেখলাম সিগারেট খাওয়ার ইনসিডেন্ট বললেন হাসি হাসি মুখে, হ্যাঁ, উনি যা বললেন সেটা উনি নিজেও জানেন যে উনি আসলে অপরাধকে এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন, কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি 10টা ছেলে দাঁড়িয়েও সিগারেট খেত এই ঘটনাটি ঘটতো না। উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, এবং যেটা কি হবে জানেন, পাড়ার আরো 100টা বখাটেকে উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে। তারপরে ধরুন কিছুদিন আগেই আমরা দেখলাম একটা পর একটা মাজার ভাঙা হচ্ছে। গত 3 মাস আগে সংখ্যা 80 ছাড়িয়েছিল, আমি ডয়েচে ভেলের রিপোর্ট দেখলাম এটা অলরেডি 100-র উপরে চলে গেছে। একটা ঘটনা আপনি দেখান তো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, সমাজে সংখ্যাগরিষ্ঠ কেমন। সরকার কালকে অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে, 3 মাসের মধ্যে বিচার, 15 দিনের মধ্যে চার্জশিট। আপনি আমাকে বলেন, এই যে এই একটা অবস্থা তৈরি হলো যে ঘরের মধ্যে একটি 8 বছরের শিশু ধর্ষিত হলো, তার কারণ হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের অপরাধীদের মনে আছে যে পুলিশ তত কার্যকর নাই, করেও হয়তো বা পার পেয়ে যাওয়া যেতে পারে। আমরা একটা ভুক্তভোগী, সে কোথায় গিয়ে এখন বিচার দিবে? থানায় গেলে থানা হয়তো মামলা নাও নিতে পারে, কারণ আরো 10টা ইনসিডেন্ট এরকম সে হতে দেখেছে, মানে শুধু ধর্ষণেরই না, অন্য অপরাধগুলো যেটা ক্রমাগত হচ্ছে, প্রতিদিন ঘটছে। বাসে, চলন্ত বাসে 3 ঘন্টা ধরে ডাকাতি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় ভিত্তিক আপনার ছিনতাই 50% বেড়ে গেছে, পুলিশ নিষ্ক্রিয়, এবং সরকার দেশের 53 বছরের ইতিহাসে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে নাই, উনি করেছেন। কখন হচ্ছে? যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আর্মি কিন্তু মাঠে আছে, তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে। আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে, পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে। তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন? তুমি ওখানে আছো কেন? তো আপা এগুলো সব ঠিক হয়ে যাবে মানে নির্বাচন হলে না একটা চেইন অফ কমান্ড আসবে। দেখুন, আমার বোন অনেকগুলো কথা বলেছে, আমাকে একটু উত্তর দিতেই হবে। হ্যাঁ, আপনি যদি পুরনো ইতিহাস দেখেন, 52, 62, 69, 71, 90, 24, প্রত্যেকটা আন্দোলনে সামনের সারিতে নারীরা, পিছনে স্টুডেন্টরা, তাই কি নয়? আপনি 52 সালের ভাষা আন্দোলনের ছবি বের করেন, নারীদের পাবেন। আমার নিজের ফুপু সেই মিছিলে ছিল, আমার আপন ছোট ফুপু। সো নারীরা ছিল সামনে, পেছনে স্টুডেন্টরা। একবারও কি স্টুডেন্টরা ক্ষমতা দাবি করেছে বা ক্ষমতায় যে যদি 6 আগস্ট থেকে বিএনপি একটাই দাবি করে যাচ্ছে, নির্বাচন। কেন নির্বাচন দাবি করছে? তার বেশ কয়েকটা কারণ আমি দিয়েছি। 1, বিএনপি বিশ্বাস করে
যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি কেউ যেতে চায়, তার নিজের ভিশন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, একমাত্র উপায় নির্বাচন, এর বাইরে আর কোনো উপায় নেই। এবং বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, বিএনপি কোনো সশস্ত্র সংগঠন না। বিএনপি 15 বছর এই নির্বাচনের জন্য সংগ্রাম করেছে এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। সেই কারণে বিএনপি 6ই আগস্ট থেকে নির্বাচন চেয়েছে। 2 হচ্ছে, সরকার যদি ন্যূনতম স্বস্তি জনজীবনে দিতে পারত, আইন শৃঙ্খলা বলেন কিংবা দ্রব্যমূল্য, মানুষ কিন্তু এত অস্থির হতো না। মিশু, আপনি কান পাতেন, অনেককে বলতে শুনবেন ফিসফাস করে যে এখন একটা স্টেবিলিটি দরকার। এই স্টেবিলিটিটা একমাত্র একটা নির্বাচিত সরকার দিতে পারে। গণমানুষের দাবি কিন্তু নির্বাচন, এটা শুধু বিএনপির দাবি না। 3 হচ্ছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে না। কেন? বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয়, পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে, এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না। আমি এমনকি অনেকের ব্যাপারে ব্যক্তিগতভাবে